জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি ভীষণভাবে আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা জানো যে আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন কোর্সের ক্লাস নিয়ে থাকছি। আমাদের আজকের লেকচার নম্বর ৯ এবং আমাদের আজকের লেকচারের শিরোনাম জাতীয় স্থানীয় সরকারে নারীর অংশগ্রহণ। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে তোমাদের ছোট প্রশ্ন, বড় প্রশ্ন এসে থাকে। আজকে সম্পূর্ণ লেকচারটা থাকবে স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণ নিয়ে। আমি আমার পরিচয়টা আবারও তোমাদের জন্য উপস্থাপন করছি। আমি শবনম জাহান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। কর্মরত আছি মিরপুর কলেজে। তোমাদের যে কোনো সমস্যা, ক্লাস নিয়ে কোনো প্রশ্ন করার জন্য আমাকে মেইল করতে পারো, কিংবা ক্লাসের সাথে যে কমেন্ট বক্স আছে সেখানে তোমরা প্রশ্ন করতে পারো। আমি অধীর আগ্রহে তোমাদের প্রশ্নের জন্য অপেক্ষা করছি। চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমাদের আজকের লেকচারের যে শিরোনাম, তাতে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে তা হলো বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ, ভোটার হিসাবে নারীর অংশগ্রহণ এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণ। তোমরা নিশ্চয়ই আমাদের দেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আ আলোচনা শুনে আছো। তারই কিছু বিষয়বস্তু আজকে এখানে আবার নতুন করে উপস্থাপন করছি। বাংলাদেশের প্রেক্ষাপটে বহু সীমাবদ্ধতা, কুসংস্কার এবং অবরোধে বসবাস করেও নারী সামাজিক রাজনৈতিক অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনে শরিক হয়েছে। নারীরা সর্বত্র তাদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হচ্ছে, পুরুষের সঙ্গে প্রতিযোগিতা করে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। বর্তমানে তাদের অবস্থান এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছে যে তাদের বাদ দিয়ে সিদ্ধান্ত গ্রহণ বা ক্ষমতার চর্চা করা সম্ভব নয়। তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন থেকে সংসদে, প্রশাসনের রণাঙ্গনে নারীরা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, জাতিকে পথ দেখাচ্ছেন, দেশকে এগিয়ে জাতিকে পথ দেখাচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। ফলে বিশ্বায়নের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের প্রায় ৪ দশকের পথ পরিক্রমায় রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদেরও নিজস্ব অবস্থান, অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। দেশের আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বর্তমানে বহু গুণে বৃদ্ধি পেয়েছে। নারীরাও এখন নিজস্ব যোগ্যতা আর গুণে স্বমহিমায় উজ্জ্বল। ৯০-এর দশক থেকে বর্তমান পর্যন্ত বিশ্বব্যাপী অনুষ্ঠিত বৈশ্বিক পর্যায়ের প্রায় সকল সম্মেলনে নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শুধু বিশ্ব সম্মেলন নয়, বাংলাদেশের স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পরিসরে যে কোনো নীতি নির্ধারণী আলোচনায় বা সমস্যা সমাধানে নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দেয়া হচ্ছে। তাই নারীর ক্ষমতায়নকে কেবল সভা সেমিনারে আটকে রাখলে চলবে না, বরং তৃণমূল পর্যায়ে প্রয়োগ করতে হবে এবং তৃণমূল পর্যায়ে প্রয়োগের বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা একটু লক্ষ্য করব যে এই যে আমাদের নারীরা স্থানীয় পর্যায়ে রাজনীতিতে অংশগ্রহণ করছে, তার আগে আমরা একটু জেনে নেই যে সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করার ক্ষেত্রেও যেমন নারীদের একটা গুরুত্ব রয়েছে, তেমনি ভোটার হিসাবে যে নারীর অংশগ্রহণ আছে প্রতিটা রাজনীতির, প্রতিটা নির্বাচনে, তাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশের কোনো গ্রামে নারীদের ভোট কেন্দ্রে আসা বা ভোট দেওয়া কিছুদিন আগেও কিন্তু সামাজিকভাবে নিষিদ্ধ ছিল। আবার যদিও বা নারী ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করে, কিন্তু কাকে ভোট দিবে না দিবে এর সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রে নারীর নয়, স্বামী বা পরিবারের অন্য মুরব্বীদের সিদ্ধান্তে নারীরা প্রার্থী পছন্দ করেন। এই বিষয়গুলো কিন্তু বর্তমান সময়ে যেমন তোমাদের কাছে খুব বেশি হাস্যকর মনে হতে পারে, কিন্তু একটা সময় কিন্তু এটা একেবারেই একটা চরম সত্য ছিল যে নারীরা ভোট কেন্দ্রে যাওয়া যেমন নিষিদ্ধ ছিল, তেমনি তারা ভোট কেন্দ্রে যে বোরখা পরিহিত অবস্থায়, বোরখা, নেকাব বা অনেক ক্ষেত্রে দেখা যায় চোখ
পর্যন্ত ঢেকে তারা যে ভোট কেন্দ্রে যেত খুবই সীমিত পরিসরে, এবং এক্ষেত্রে দেখা যেত যে তাদের পরিবারের স্বামী বা পিতা স্থানীয় বা মুরব্বী স্থানীয় যারা আছে তারা যে মার্কা বলে দিত কেবলমাত্র সেই মার্কায় ভোট দেওয়াটা ছিল তাদের জন্য সম্ভবপর। এবং কোনো অংশেই কিন্তু তারা নিজের মতামত, কোনো প্রার্থীকে নিজে চিহ্নিত করা, কোনো প্রার্থী সম্পর্কে জানা বা সেই প্রার্থীকে কেন ভোট দিবে তার পক্ষে নিজেরা আলোচনা করা, তার কিন্তু কোনো সুযোগ সেই সময়ে বাংলাদেশে ছিল না। এবং এটা কিন্তু খুব বেশি দিন আগের কথা না। মোটামুটি ৮০ বা ৯০ এর কাছাকাছি সময়েও কিন্তু আমাদের গ্রামাঞ্চলে নারীদের না নির্বাচনে ভোটদানের ক্ষেত্রে এই বিষয়টা ছিল। এখন তোমরা চিন্তা করো, যখন শুধুমাত্র ভোট প্রদানে ৫ বছর অন্তর, অন্তর যে নির্বাচনগুলি হতো সেখানে ভোট প্রদানের অবস্থা যদি এইরকম থাকে, তাহলে স্থানীয় পর্যায়ে নারীর অংশগ্রহণ আসলে বাংলাদেশের জন্য রীতিমতো একটা যুগান্তকারী ঘটনা। উন্নয়নের নারী একটি অতি আধুনিক সংযোজন এবং এমন একটি ধারণা যা বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদানকে স্বীকৃতি দেয়। উন্নয়নের নারী বলতে বোঝায় নারীরা উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ও উন্নয়নে তাদের অংশগ্রহণের পরিবেশ অনুকূল করা অত্যাবশ্যক। বাংলাদেশের নারীরা বরাবরই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সনাতনী ধ্যান ধারণা ও মূল্যবোধ এবং লিঙ্গ বৈষম্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, চাকরি ও সুশাসনের প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক বহু সুযোগ সুবিধা থেকে তারা প্রায়শই বঞ্চিত হয়। নারীরা সন্তান ধারণ করে, সন্তান জন্ম দেয়, তাদের প্রতিপালন করে এবং সংসারের যাবতীয় কাজকর্ম করে। কিন্তু কখনো তারা নিজেদের কাজের জন্য যথোপযুক্ত মজুরি এবং স্বীকৃতি পায় না। চাকরির ক্ষেত্রে কোনো ধরনের আইনি বা প্রাতিষ্ঠানিক সহযোগিতা নারীরা পায় না। এই জায়গা থেকে আসলে রাজনীতিতে নারীর অংশগ্রহণ বিষয়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এই যে উন্নয়নের নারী, যা তোমরা তোমাদের ২য় বর্ষে নারী ও রাজনীতির মধ্যে পড়েছিলে, যে আসলে নারীবাদের যে বিভিন্ন পর্যায়গুলো আছে এবং নারীকে যে মেইনস্ট্রিম এ সংযুক্ত করার ক্ষেত্রে যেসব ধারণাগুলো, যেসব কনসেপ্ট গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তার মধ্যে কিন্তু উন্নয়নের নারী অনেক গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট। এবং এই কনসেপ্টের ফলে কি হয়েছে, যে নারীরা যে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংযুক্ত হতে হওয়াটা জরুরি এবং তার সাথে সমাজ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন সম্ভব, এই বিষয়টা কিন্তু উন্নয়নের নারী এই ভাবনাটাই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করেছে। এবং এক্ষেত্রে কিন্তু নারীদের আসলে পূর্বের অবস্থা কি ছিল তা যেমন চিহ্নিত করা হয়েছে, তেমনি পরবর্তীতে নারীরা যখন সকল উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে, তখন সেক্ষেত্রে রাতারাতি কি পরিবর্তন হয় তাও কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা, সেই জায়গা থেকে চলো স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণ নিয়ে আমরা একটু আলোচনা করি। আমি কিন্তু এই লেকচারের মাধ্যমে তোমাদের যে জিনিসটা বোঝাতে চেয়েছি, যে একজন ভোটার হিসাবে নারীদের ভোট দেওয়ার ক্ষেত্রে যে ধরনের যে ধরনের প্রতিবন্ধকতা ছিল, সেই প্রতিবন্ধকতাটা উতরে উঠে নারীরা যখন স্থানীয় সরকার ব্যবস্থায় অংশগ্রহণ করছে, এই জার্নিটা কিন্তু আসলে খুব বেশি সহজ না এবং খুব বেশি স্মুথ ছিল না। এটা কিন্তু অনেক বেশি কঠিন একটা জার্নি ছিল নারীদের জন্য। এবং তার জন্য সরকারের তরফ থেকে যথেষ্ট সহযোগিতা ছিল। বিভিন্ন আইন প্রণয়ন করা এবং নারীদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করার মাধ্যমেই কিন্তু স্থানীয় পর্যায়ে নারীরা অংশগ্রহণ করতে শুরু করেছে। তবে শুরু করেছে এবং এখনো আছে। কিন্তু বিষয়টা হলো, যেটা তোমাদের আগের স্লাইডগুলিতে আমি আলোচনা করলাম, যে ভোটার হিসাবে নারীর মতামত প্রকাশটা যেখানে অনেক বেশি কঠিন ছিল, সেখানে এই রাজনৈতিক মাঠে নারীর সিদ্ধান্ত গ্রহণ এবং নারীর যে কার্যক্রমগুলো, সেগুলো যে খুব সহজভাবে তারা সম্পাদন করতে পারবে তা কিন্তু নয়। আমরা এক্ষেত্রে একটু আলোচনা করব যে আসলে স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণের বাস্তব রূপটা আসলে কেমন এবং তারা কোথায় সমস্যার মুখোমুখি হচ্ছে, কিভাবে তার সমাধান করা সম্ভব। বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থায় সিটি কর্পোরেশন থেকে শুরু করে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নারীদের সরাসরি নির্বাচনের ব্যবস্থা রয়েছে। অথচ নির্বাচিত এসব নারী প্রতিনিধিরা জানান যে ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হলেও মূলত তাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ দেয়া হয় না।
তারা জানেনও না পরিষদে তাদের সুনির্দিষ্ট ভূমিকা কি। অথচ নির্বাচনের সময় জনগণের কাছে বিভিন্ন সমস্যার সমাধান ও নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিতে হয়েছে। কিন্তু নির্বাচনের পর তারা কাজ করতে গিয়ে দেখেন যে জনগণের জন্য তাদের তেমন কিছু কাজ নেই। তারা জানান পরিষদে নারীদের অবস্থান নেই, কাজ তো খই ভাজার মতোই। নারী ক্ষমতায়নে এশিয়ার দেশের মধ্যে বাংলাদেশ এগিয়ে থাকলেও স্থানীয় সরকার পরিষদের সব স্তরে নির্বাচিত নারী প্রতিনিধিরা অবহেলার শিকার হচ্ছে। জনগণের ভোটে সরাসরি নির্বাচিত হলেও পরিষদে তাদের নেই সুনির্দিষ্ট কোনো কাজ, নেই কোনো মূল্যায়ন। আবার স্থানীয় সরকার পরিষদের আইনে নারী প্রতিনিধিদের ভূমিকাও স্পষ্ট নয়। ফলে দায়িত্ব পালনে প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছেন নারী প্রতিনিধিরা। তারা বলেন উন্নয়ন কর্মকাণ্ডে তো তাদের কোনো ভূমিকা নেই, পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নেও নেই কোনো সম্পৃক্ততা। চেয়ারম্যান বা মেয়রের অনুপস্থিতিতে কর্মকর্তারা পরিচালনার জন্য প্যানেল চেয়ারম্যান বা মেয়রের তালিকায় তাদের রাখা হয় না। তারা জানেন নির্বাচনের আগে জনগণের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিলেও এখন তাদের কাছে কোনো প্রকার জবাবদিহি করা সম্ভব হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে আগামীতে নারী নির্বাচনে আগ্রহ হারিয়ে ফেলতে পারে। বাংলাদেশের সাথে পার্শ্ববর্তী যেসব রাষ্ট্রগুলো আছে তাদের যদি তুলনা করা হয়, তাহলে এটা সত্যি অনস্বীকার্য যে নারী ক্ষমতায়ন বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। শিক্ষা থেকে শুরু করে ব্যবসা, বাণিজ্য কিংবা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে নারীদের উপস্থিতি কিন্তু বর্তমানে দৃশ্যত, এবং সেটা আসলে অস্বীকার করার কোনো সুযোগ নাই। নারীরা এখন দুর্দান্ত প্রতাপের সাহায্যে খেলার মাঠ থেকে শুরু করে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ সকল কাজে তারা অনেক বেশি পারদর্শী। কিন্তু সমস্যা হলো এই পারদর্শিতার সাথে, সাথে স্থানীয় পর্যায়ে নারীদেরকে যে রাজনীতিতে এগিয়ে আসতে হবে, তার জন্য যেমন বিভিন্ন সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে, তেমনি স্থানীয় পর্যায়ে নারীর কর্মক্ষেত্রে অংশগ্রহণের জন্য যেসব আ সুযোগ সুবিধার প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু এখনো রয়ে গিয়েছে অনেক বেশি প্রতিবন্ধকতা। সেটা কেমন দেখো, আমরা যদি এখান থেকে একটু আলোচনা করি তাহলে দেখতে পাবো যে প্রথমত হচ্ছে বলা হচ্ছে যে জনগণের ভোটে সরাসরি নির্বাচিত হলেও পরিষদে তাদের নেই সুনির্দিষ্ট কোনো কাজ। এই হচ্ছে একটা বিষয়। যেমন ধরো আমরা জানি যে আমাদের যে স্থানীয় স্বায়ত্তশাসন বা স্থানীয় শাসনের যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান কিংবা সদস্য যারা আছে তাদের কিন্তু কিছু, কিছু কাজ নির্দিষ্ট করে দেওয়া আছে। তেমনি নারী প্রতিনিধি যারা আছে, যারা যদিও সরাসরি নির্বাচিত হচ্ছে, কিন্তু তারপরেও নারী প্রতিনিধিদের জন্য যদি সুনির্দিষ্ট কোনো কাজ রেখে দেওয়া হতো, তাহলে দেখা যেত যে তাদের জন্য বিষয়টা অনেক বেশি সহজ হচ্ছে। সেই সুনির্দিষ্ট কাজগুলির মাধ্যমে তাদের দক্ষতা প্রমাণ করা সম্ভব হতো। এখন একটা বিষয় লক্ষণীয় যে বাংলাদেশের নারী শিক্ষার হার শহরাঞ্চলে যত বেশি, গ্রামাঞ্চলে কিন্তু ততই কম। এখন এই রাজনীতির মাঠে যেখানে নির্বাচনে অংশগ্রহণ করা, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কিন্তু আসলে শিক্ষাগত যোগ্যতা খুব বেশি গুরুত্ব রাখে না। কিন্তু এই ব্যক্তিরা যখন তাদের দায়িত্বভার গ্রহণ করবে, তখন তারা তাদের অফিসিয়াল কাজগুলো সম্পাদনের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা অনেক বড় একটা বিষয়। এবং এসব ক্ষেত্রে যে সিদ্ধান্ত প্রণয়নের সাথে কেন্দ্রের বিভিন্ন সিদ্ধান্তগুলোকে সমন্বয় সাধন করা, কেন্দ্রের সিদ্ধান্তগুলোকে বুঝতে পারা এবং সে অনুযায়ী স্থানীয় পর্যায়ের সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা করা, এক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা অনেক বড় একটা বিষয়। যেহেতু নারী প্রতিনিধিদের এখানে একটা কোটার মধ্যে রাখা হয়েছে এবং কিছু, কিছু ক্ষেত্রে সরাসরি নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু তারপরেও ধরে নেওয়া হয় যে শহরাঞ্চলে শিক্ষাক্ষেত্রে, অফিসে, আদালতে, কর্মক্ষেত্রে, সেটা তোমার বিমান চালানো থেকে শুরু করে হোক বা একটা স্কুলের প্রধান শিক্ষকের পদে হোক, এই জায়গাগুলোতে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠিতে উতরে যেয়ে নারীরা যেভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারছে, সেভাবে কিন্তু ইউনিয়ন পরিষদ কিংবা উপজেলা পরিষদে নির্বাচিত প্রতিনিধি হয়ে কিন্তু তারা সেভাবে তাদের একটা অবস্থান তৈরি করতে পারছে না। এটা অনেক বড় একটা সমস্যা। আচ্ছা দেখো,
আরেকটা বিষয় এখানে কি বলা হচ্ছে যে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা সদস্যদের একেবারে মূল্যায়ন নেই। মহিলা ভাইস চেয়ারম্যানদের পদে নারীদের ডেকে এনে এক প্রকার অপমানই করা হচ্ছে। জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়ে এখন তাদের কাছে মুখ দেখাতে পারছে না কেউ। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নারীদের কোনো কাজও নেই, নেই তাদের কোনো মূল্যায়ন। পরিষদের ১৭টি স্থায়ী কমিটির মধ্যে ৯ টি সভাপতির দায়িত্ব পালন করা সত্ত্বেও মিটিং ডাকলে কেউ আসে না। নারী চেয়ারম্যানদের কথা কেউ শুনে না। শীতে গরিব মানুষদের দেওয়ার জন্য একটা কম্বল চেয়েও পাওয়া যায় না। অথচ জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিতে হয়েছে। এখন দেখা যাচ্ছে নির্বাচিত হয়ে বেকার বসে থাকতে হচ্ছে উপজেলার নারী ভাইস চেয়ারম্যানদের। এই যে বক্তব্যগুলি তা কিন্তু বিভিন্ন সময়ে যেসব ভাইস চেয়ারম্যানরা নির্বাচিত হয়েছে তাদেরই কিন্তু বক্তব্যকে সামারি আকারে এখানে উপস্থাপন করা হচ্ছে। এখন দেখো একটা নারী প্রতিনিধি যখন নির্বাচিত হবে, নির্বাচনের ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু এখন কেন্দ্রীয় পর্যায়ে অনেক নারী প্রতিনিধি আছে যারা সরাসরি ইলেকশনে নির্বাচিত হচ্ছে এবং সে তাদের নির্বাচনী এরিয়ায় যে তাদের একটা সুনাম আছে, তারা পার্লামেন্টে যাচ্ছে, পার্লামেন্টে তারা বক্তব্য দিচ্ছে, পার্লামেন্টের বিভিন্ন কমিটিতে তারা থাকছে। এখন এই বিষয়গুলোর সাথে সমন্বয় রেখে স্থানীয় পর্যায়ে কিন্তু অনেক ধরনের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে নারীদের যেন রাজনীতিতে অংশগ্রহণ করে, স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ করে তার জন্য। কিন্তু তার মানে কিন্তু এই না যে সেখানে শুধুমাত্র নারীরা নির্বাচিত হবে। এখানে নারীদের কাজ করার জন্যও কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা বা তাদের জন্য কিছু অর্পিত দায়িত্ব রাখা অত্যন্ত জরুরি। যেমন ধরো এখানে যে বিষয়টা আলোচনা করা হলো, বিভিন্ন সময়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা নির্বাচিত হয়েছে তাদের কথাই তো এখানে বলা হচ্ছে। তো তাদের যে অভিযোগগুলো আছে যে তাদের কিন্তু আসলে তেমন কোনো কাজ নেই। এখন যাদের তেমন কোনো কাজ নেই এবং এই কাজগুলো নেই মানে হচ্ছে কি তাদের উপর অর্পিত কোনো দায়িত্ব নেই বা তাদের পদের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো কাজের জন্য তাদেরকে নিয়োজিত করা সম্ভবপর হচ্ছে না। এখন আ শুধুমাত্র অ বা একটা নারী ক্ষমতায়নকে উৎসাহিত করার জন্য যখন এই পদগুলি তৈরি করা হয়, নারী ক্ষমতায়নকে আ ব তৃণমূল পর্যায়ে এর মধ্য থেকে তুলে আনার জন্য যখন এই পদগুলি তৈরি করা হয়, তখন যদি এই পদের সাথে সামঞ্জস্য কার্যক্রম রাখা না হয়, সেটা অবশ্যই এই নারী প্রতিনিধি থেকে শুরু করে যেকোনো মা সাধারণ মানুষের জন্য এটা অত্যন্ত অসম্মানজনক এবং অনেক ক্ষেত্রে অপমানজনক। এই জায়গা থেকে আসলে স্থানীয় সরকার ব্যবস্থায় নারীদেরকে আরো বেশি সম্মানযোগ্য কাজে তাদেরকে দায়িত্ব দেওয়াটা খুব জরুরি। যেন তারা নিজেদেরকে তাদের আ যে আ যোগ্যতা আছে তা প্রমাণ করতে পারে। আচ্ছা এখানে দেখো আরো কিছু অভিযোগ এখানে রাখা হচ্ছে যে উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে নারী পদ সৃষ্টির কোনো প্রয়োজন ছিল না। নারী ক্ষমতায়নের নামে সৃষ্টি করা হলেও এতে নারীদের কাজ না দিয়ে অপমানিত করা হচ্ছে। আইনেও নারীর কাজে তেমন কোনো সুযোগ রাখা হয়নি। পরিষদের মিটিং এ গেলেও তাদের স্বাক্ষরে কোনো কাজ হয় না। তাদের মিটিং এ মতামত দিয়ে কোনো লাভ নেই। এবং বিভিন্ন ক্ষেত্রে তারা বলে যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে নারীরা সঠিক দায়িত্ব পালন করতে চায়, জনগণের প্রতিশ্রুতি পূরণ করতে চায়। নারীদের ক্ষমতায়ন করতে হলে অবশ্যই নারী ভাইস চেয়ারম্যানদেরও মূল্যায়ন করা জরুরি। তা না হলে শুধু নির্বাচিত হয়ে পরিষদের চেয়ারম্যান বানালে নারীর ক্ষমতায়ন হবে না। দেখো বিশ্বব্যাপী বিভিন্ন সময়ে নারী নেতৃত্বের কারণে সেসব অঞ্চল বা সেসব প্রতিষ্ঠানের যে যুগান্তকারী পরিবর্তন হয়েছে তা কিন্তু বিভিন্ন সময়ের ইতিহাস ঘাঁটলেই আমরা দেখতে পাই। এবং বাংলাদেশের জন্য যদি বলা হয় তাহলে আমাদের পার্লামেন্টে নারী প্রতিনিধিরা যেভাবে পুরুষ অ সদস্যদের পুরুষ প্রতিনিধিদের সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে তা কিন্তু অবশ্যই অনেক আ বেশি বাংলাদেশের মতো রাষ্ট্রের জন্য অনেক বেশি সম্মানের। কিন্তু যেই জিনিসটা আমি শুরুতেই তোমাদের বলেছিলাম যে গ্রামাঞ্চলে নারী শিক্ষার হার কম, গ্রামাঞ্চলে অনেক বেশি কুসংস্কার, অনেক বেশি আ ধর্মীয় বাধ্যবাধকতার জন্য কিন্তু গ্রামাঞ্চলের নারীরা আ ততটা সাহসিকতার সাথে
তাদের মতামত প্রদর্শনের সুযোগ অন্তত ১০-১২ বছর আগেও তেমন বেশি ছিল না। এবং ১০-১২ বছর বলতে যে জিনিসটা তোমাদের বোঝানো হচ্ছে যে ৯০ দশক পর্যন্ত কিন্তু গ্রামের নারীরা অনেক বেশি নিভৃতচারী ছিল। তাদের কার্যক্রমগুলি গৃহের অভ্যন্তরে ছিল। মূলত শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যেত যে নারীরা যথেষ্ট সম্মানের সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। তাছাড়া অন্য কোনো পেশায় অন্তত গ্রামাঞ্চলে নারীদের সরব উপস্থিতি দেখা যেত না। কিন্তু পরবর্তীতে আস্তে, আস্তে বিশ্বায়নের ছোঁয়ায় এবং নারী প্রতিনিধিদের কাজের দক্ষতার কারণে নারী ক্ষমতায়নকে উৎসাহিত করার জন্য যখন স্থানীয় পর্যায়ে নারীদের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলো, তখন কিন্তু ওই যে পূর্বের নারী শিক্ষার হার কম এবং আ ধর্মীয় গোঁড়ামি এবং দেখা যায় যে গ্রামাঞ্চলে মানুষের মানসিকতা, শিক্ষার হার কম এবং তাদের মধ্যে দারিদ্র্যতার হার বেশি। এই সবকিছু মিলিয়ে যে নারী সদস্যরা যে তাদের দায়িত্বভার পালন করবে তা কিন্তু আসলেও অনেক ক্ষেত্রে অনেক কঠিন হয়ে যাচ্ছে। এখন এই কঠিন কাজগুলোকে সহজ করার জন্য যদি সরকারের তরফ থেকে বিভিন্ন নীতিমালা গ্রহণ করা না হয় তাহলে কিন্তু আসলেও কোনো অংশে নারীর ক্ষমতায়ন সম্ভবপর হবে না। এবং নারীর ক্ষমতায়ন যদি সম্ভবপর না হয় স্থানীয় পর্যায়ে তাহলে কিন্তু নারীর দারিদ্রতা দূরীকরণ এবং নারীর মাধ্যমে যে গ্রামাঞ্চলের আ একজন নারীকে কেন্দ্র করে আরো নারীরা উৎসাহিত হবে, আরো নারীরা সচেতন হবে, শিক্ষার ক্ষেত্রে সচেতন হবে, তাদের মতামত আ বা মতামত প্রকাশের ক্ষেত্রে সাহসী হবে। এই জায়গাটা কিন্তু খুবই কঠিন হয়ে যাবে। অর্থাৎ সরকার যেই আ উদ্দেশ্যে নারী ক্ষমতায়নকে তৃণমূল পর্যায়ে পৌঁছে নিয়ে যেতে আগ্রহী, সেই জায়গাটা যদি স্থানীয় পর্যায়ে নারীদের উপস্থিতি, নারীদের অংশগ্রহণ, নারীদের দক্ষতা প্রমাণের সুযোগ না থাকে এবং সেই সংক্রান্ত কাজের পরিধি তৈরি করা না হয়, তাহলে কিন্তু নারীদের মাধ্যমে সেই আ তৃণমূল পর্যায়ে আ দরিদ্র নারীদের ভাগ্য পরিবর্তন একেবারেই সম্ভবপর হবে না। আচ্ছা দেখো, সারা দেশে সব উপজেলা পরিষদের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যানদের চিত্র একই। প্রশাসনের নিম্ন স্তর থেকে শুরু করে কেউ স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের কথা মূল্যায়ন করে না। বিয়ের অনুষ্ঠান, পুরস্কার বিতরণী সভা, এমপিদের পাশাপাশি থাকা এবং মিটিং করা ছাড়া তেমন কোনো কাজ তাদের নেই। এ পদ্ধতির সংস্কার করা না হলে ইউপি মেম্বার থেকে শুরু করে সিটি কর্পোরেশনের মহিলা কমিশনার, উপজেলা নারী ভাইস চেয়ারম্যানদের দ্বারা কোনো পরিবর্তন আসবে না। অথচ এসব নারী প্রতিনিধি জনপ্রতিনিধিও জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই বিষয়গুলো যদি সংস্কার করা না হয় তাহলে কোনো অবস্থাতেই কিন্তু নারীর অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে না তৃণমূল পর্যায়ে। এবং এটা যদি নিশ্চিত করা না হয় তাহলে কিন্তু আমাদের যে নারী ক্ষমতায়ন তা একেবারেই কিন্তু মুখ থুবড়ে পড়ে যাবে। আচ্ছা, দেখো এ অবস্থা শুধু উপজেলা পরিষদে নয়, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পৌরসভা, সিটি কর্পোরেশন এবং অন্যান্য স্থানীয় পর্যায়ে যেসব একক আছে তার সর্বত্র একই অবস্থা বিরাজ করছে। স্থানীয় সরকার পরিষদের সবচেয়ে কার্যকরী পরিষদ হলো ইউনিয়ন পরিষদ। সেখানেও নির্বাচিত নারী প্রতিনিধি থাকলেও তাদের একই অবস্থা। আমাদের এই জায়গায় কিন্তু আমার আলোচনার মূল বিষয়বস্তু ছিল স্থানীয় পর্যায়ে নারীদের বাস্তব অবস্থা। তোমরা সবাই জানো যে কিছু বিষয় আমরা সবসময় জেনে থাকি যে নারী স্থানীয় পর্যায়ে নারীদের রাজনীতিতে অংশগ্রহণের সুফল বা কিভাবে প্রতিবন্ধকতা দূর করা যায়। এই জিনিসগুলি আসলে একেবারেই তত্ত্বগত কথা। যা কিন্তু আমরা সবাই মোটামুটি জানি। যেমন যদি এখানে বলতে বলা হয় যে স্থানীয় পর্যায়ে নারী ক্ষমতায়নের সুফল কি? তাহলে এক বাক্যে চলে আসবে যে আ দারিদ্র্য দূরীকরণ। কারণ গ্রামাঞ্চলের নারীরা দরিদ্রর মধ্যেও আরো বেশি দরিদ্রতম এবং আ গ্রামাঞ্চল বলতে শুধুমাত্র যে একেবারেই সুজলা সুফলা শস্য শ্যামলা গ্রামের কথা বলছি তা না। তোমরা দেখো অনেক ক্ষেত্রে নদী তীরবর্তী যে গ্রামাঞ্চলগুলো আছে, অনেক ক্ষেত্রে বারবার আ তোমার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত যে গ্রাম আছে কিংবা শহরাঞ্চলে সিটি কর্পোরেশনের যে গ্রামের যে আ সিটি কর্পোরেশন বা পৌরসভার যে আ মফস্বল এরিয়া গুলো আছে সেখানেও
কিন্তু নারীদের অবস্থা খুব বেশি যে সম্মানজনক তা নয়। কেবলমাত্র কেন্দ্র বা শহরকেই যদি আমরা গুরুত্ব দেই নারী ক্ষমতায়নে, তাহলে কিন্তু এইসব আ তোমার তৃণমূল পর্যায়ে যেসব নারীরা আছে, তারা কিন্তু তাহলে মেইনস্ট্রিম এ আসা তাদের জন্য সম্ভবপর হচ্ছে না। এবং এইসব নারী প্রতিনিধিদের মেইনস্ট্রিম এ আসার জন্য সবচেয়ে বেশি জরুরি তা হলো নারীকে স্থানীয় পর্যায়ে রাজনীতিতে অন্তর্ভুক্ত করতে হবে। তাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে হবে এবং তারা যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ হবে, তখন তাদেরকে একজন সদস্য হিসাবে, নারী বা পুরুষ হিসাবে নয়, তখন তাদেরকে একজন জনগণের প্রতিনিধি হিসাবে বা জনগণের নির্বাচিত যে ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভা বা সিটি কর্পোরেশন যে সদস্য হিসাবেও তাদের যে কাজগুলো অর্পিত কাজগুলো পালন করার সুযোগ করে দিতে হবে। এই সুযোগ করে দেয়া যদি না হয়, তাহলে কিন্তু কোনো অবস্থাতে নারী তার আ সক্ষমতা প্রদর্শন থেকে বঞ্চিত হবে এবং যখন নারীরা আস্তে, আস্তে তাদের সেই সক্ষমতা প্রদর্শন করতে পারবে, তখনই কিন্তু নারীদের এই ক্ষমতায়নটা অনেক বেশি নিশ্চিত হবে। আচ্ছা, তাহলে আমাদের আলোচনায় মোটামুটি যে জিনিসটা তোমাদের বোঝানোর উদ্দেশ্য ছিল আমার, সেটা হচ্ছে যে স্থানীয় পর্যায়ে আসলে নারীর রাজনীতিতে অংশগ্রহণ। আমাদের নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করছে একটা সময় যেমন তাদের ভোটার হিসাবে মতামত প্রকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল, সেই প্রতিবন্ধকতা বর্তমানে কিন্তু অনেকাংশে দূরীভূত হয়েছে। এখন নারীরা তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে। নিজে যে প্রার্থীকে পছন্দ করে সেই প্রার্থীর ব্যাপারে অনেক ক্ষেত্রে তারা ক্যাম্পেইন করতে পারছে, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ হয়ে তারা কিন্তু আ তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি আগ্রহী। কিন্তু সেই ক্ষেত্রেই কিন্তু আসলে বর্তমানে স্থানীয় পর্যায়ে কিছু প্রতিবন্ধকতা এখনো রয়ে গিয়েছে। এখন এই প্রতিবন্ধকতা দূর করার জন্য সবচেয়ে বেশি যে কাজটা জরুরি তা হচ্ছে নারীর কে শিক্ষার আ হার অনেক বেশি বৃদ্ধি করা এবং কিছু নির্দিষ্ট অ পেশার বাইরেও যে নারী যেকোনো পেশায় সফল হতে পারে, তার কিন্তু আস্তে, আস্তে কিছু উদাহরণ তৈরি করতে হবে। যেমন ধরো স্থানীয় পর্যায়ে গ্রামাঞ্চলে যে শুধুমাত্র একটা নারী যে শিক্ষক হিসাবেই প্রাইমারি স্কুলের দেখা যায় যে নারী শিক্ষকদের যথেষ্ট সুনাম আছে এবং তাদের একটা গ্রহণযোগ্যতা সমাজে আছে। তাছাড়া অন্যান্য যে পেশাগুলো আছে সেখানেও যদি নারীরা তাদের সক্ষমতা প্রদর্শন করতে পারে, তারা যদি বিভিন্ন ধরনের পেশায় যেটা তাদের জন্য সম্ভবপর হয় আ এবং যেটার সমাজে একটা গ্রহণযোগ্যতা আছে, এসব নানাবিধ পেশায় যদি নারীদের অংশগ্রহণ শুরু হয়, তখন দেখা যাবে যে পেশাগত দায়িত্ব পালন করে তাদের দক্ষতা, তাদের যোগ্যতা বা তাদের গ্রহণযোগ্যতা কিন্তু তখন সমাজে অনেক বেশি বেড়ে যাবে এবং তারপর থেকে তারা যখন স্থানীয় পর্যায়ে রাজনীতিতে অংশগ্রহণ করবে, স্থানীয় পর্যায়ে রাজনীতিতে তারা নির্বাচিত হবে এবং তখন দায়িত্ব পালন করার ক্ষেত্রে তাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে তা কিন্তু আস্তে, আস্তে দূর হয়ে যাবে এবং সেই জিনিসটার জন্য কিন্তু সবচেয়ে বেশি জরুরি হচ্ছে প্রথমত শিক্ষার হার বাড়ানো, দ্বিতীয়ত হচ্ছে মানসিকতার পরিবর্তন এবং তৃতীয়ত হচ্ছে ধর্মীয় ক্ষেত্রে সঠিক ধর্মচর্চায় উৎসাহিত করতে হবে সকল মানুষকে। অনেক ক্ষেত্রে ধর্মীয় গোঁড়ামি বা ধর্মীয় বাধ্যকতার কারণে নারীরা অনেক বেশি বঞ্চিত গ্রামাঞ্চলে, যা সাধারণত শহরাঞ্চলে তত বেশি আ দেখা যায় না। তো সেক্ষেত্রে কি নারীদেরকে বের করে আনতে হলে অবশ্যই কিন্তু সঠিক ধর্মচর্চায় উদ্বুদ্ধ করতে হবে এবং সামাজিক যে কুসংস্কারগুলো আছে, সেই কুসংস্কারের বিরুদ্ধে আসলে একটা সামাজিক অবস্থান তৈরি করতে হবে নারী-পুরুষ সবাইকেই। তোমাদের জন্য কিছু রেফারেন্স বইয়ের তালিকা আমি এখানে দিয়ে দিলাম। দেখো শামসুর রহমান স্যারের যে বইটা আছে তা হচ্ছে 'আধুনিক লোকপ্রশাসন'। এটা বাংলা একাডেমি থেকে ১৯৮৭ সালে প্রকাশিত হয়েছে। তাছাড়া তোমরা জানো যে স্থানীয় সরকার ব্যবস্থায় তোফায়েল আহমেদ হচ্ছে অনেক আ অভিজ্ঞ একজন ব্যক্তি। তার খুব গুরুত্বপূর্ণ একটা বই হচ্ছে 'সংস্কার কর্মসূচি, মাঠ প্রশাসন, স্থানীয় সরকার'। তা ঢাকা থেকে প্রকাশিত হয়েছে। গণ উন্নয়ন গ্রন্থাগার ও পোস্ট ট্রাস্ট
থেকে প্রকাশিত হয়েছে ২০০০ সালে। আচ্ছা, এছাড়া বাংলাদেশের স্থানীয় সরকার কামাল সিদ্দিকী সম্পাদিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট ঢাকা থেকে প্রকাশিত হয়েছে ১৯৮৯ সালে। বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসন ডক্টর মোহাম্মদ মকসুদুর রহমান অবসর প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে এবং সর্বোপরি আরেকটা বই যেটা আছে প্রদীপ কুমার সাহা, ডিভিশনাল কমিশনার ইন রাজশাহী, হিজ রোল অ্যান্ড ফাংশন। এই বইটা ইম্পেরিয়াল বুকস রাজশাহী থেকে প্রকাশিত ২০০৩ সালে। আচ্ছা, তোমাদের আজকের আলোচনার বিষয়বস্তু থেকে নিশ্চয়ই তোমরা অবহিত হতে পেরেছ যে আমাদের স্থানীয় পর্যায়ে নারীর অংশগ্রহণের হার যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি নারীর দক্ষতা প্রমাণেরও জায়গাটা আমাদের বাড়াতে হবে এবং এই দক্ষতা প্রমাণের ক্ষেত্রে কিন্তু আসলে নারী-পুরুষ সবাইকে আগ্রহী হতে হবে। নারী-পুরুষ সবাইকে এই কুসংস্কার ভেঙে বের হয়ে আসতে হবে। এখন আ দেখো যে দুর্দান্ত দাপটের সাথে শহরাঞ্চলের নারীরা বিভিন্ন পেশা ক্ষেত্রে তাদের দায়িত্ব পালন করছে, সুনামের সাথে দায়িত্ব পালন করছে, তা গ্রামাঞ্চলে কেন হবে না? যদি গ্রামাঞ্চলকে আমরা উন্নয়নের কাতারে নিয়ে আসতে চাই, তাহলে গ্রামের মধ্যে সবচাইতে বেশি যে সমস্যাটা নারীদের জন্য, তা হচ্ছে কুসংস্কার এবং সামাজিক আ যে ব ব মিথ্যা যে কিছু নিয়মকানুন আছে যেগুলোর আসলে কেবলমাত্র নারীদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে তা দূর করতে হবে এবং প্রয়োজনে সেগুলোর জন্য কিছু আইনি সংস্কার করতে হবে। নারীদের শিক্ষার হার বাড়াতে হবে। এই বিষয়গুলো যখন খুব ভালোভাবে আম করা হবে তখনই কিন্তু দেখা যাবে যে আমাদের নারীরা আস্তে, আস্তে তাদের যে জড়তা ভেঙে তারা বের হয়ে আসতে পারছে। তারা শিক্ষার হার বৃদ্ধির মাধ্যমে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারছে এবং রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে তারা তাদের সক্ষমতা ছাপ রাখতে পারছে পুরুষ সদস্যদের পাশাপাশি। আজকে এই পর্যন্তই। আমি আশা করব তোমরা এই ক্লাসটা থেকে উপকৃত হয়েছ। আর তোমাদের ক্লাস সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমাকে করবে কমেন্ট বক্সে কিংবা মেইল করে তোমরা জানিয়ে দিতে পারো। আজকে এই পর্যন্তই। ভালো থেকো তোমরা সবাই।